কাল গুন্ডামি আজ গ্রেফতার 24 ঘন্টার মধ্যে অ্যাকশন। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামিতে অ্যাকশন, পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। কাল গুন্ডামি আজই গ্রেফতার, 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। গতকাল সাংবাদিকদের ওপর গুন্ডামি, আর সেই গুন্ডামির ঘটনায় অ্যাকশন পুলিশের জালে তৃণমূল ঘনিষ্ঠ আফরোজ। মোহাম্মদ আফরোজ পুলিশের জালে। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 7টি এফআইআর করা হয়েছে সাংবাদিকদের নিগ্রহের ঘটনায়। তার মধ্যে প্রথম নাম ছিল মোহাম্মদ আফরোজ। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। গতকাল গুন্ডামি, আজই গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। এই মোহাম্মদ আফরোজ, তাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম করেছিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কে আফরোজ? আফরোজের একটু হিস্ট্রি জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মোহাম্মদ আফরোজ যার নাম করেছিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গতকাল গুন্ডামি, আজই গ্রেফতার। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। জানতে চাইব প্রথমে কে আফরোজ। দেখো, এই আফরোজ সম্পর্কে যে তথ্য আমাদের কাছে সামনে এসছে পুলিশ মারফত, আফরোজের বাড়ি হচ্ছে বন্দর এলাকার যে রাজাবাগান থানা এলাকা রয়েছে, সেখানে আফরোজ দীর্ঘদিন ধরে থাকতেন এবং সম্প্রতি রাজাবাগান এলাকা থেকে সে বাড়ি চেঞ্জ করে বা বাড়ি বদল করে সে নাজিয়াল এলাকায় থাকতে শুরু করেছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। একই সঙ্গে সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে আফরোজের সম্পর্ক রয়েছে বা ঘনিষ্ঠতা রয়েছে, এমনটা তথ্য সামনে আসছে। গতকাল রানী রাজমন্ডে যখন এসএফআইয়ের যে কর্মসূচি সেখানে যখন অবস্থান বিক্ষোভ চলছে, সেই সময় এই আফরোজের গুন্ডামি সেখানে সামনে আসে এবং আফরোজ যাকে গ্রেপ্তার করা হয়েছে কিছু সময় আগে, অর্থাৎ গতকাল গুন্ডামি এবং আজকে তাকে গ্রেপ্তার। এবং আজকে সকালে তখন মুখ্যমন্ত্রী বিবৃতি দেন, এই মোহাম্মদ আফরোজের নামটি কিন্তু তিনি প্রথম বলেন, অর্থাৎ নির্দিষ্টভাবে যে সমস্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছিল পুলিশের তরফে, সেখান থেকে আফরোজকে আইডেন্টিফাই করা হয়, আফরোজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় এবং কালকে লাগাতার বিকেলের পর থেকে সেই জমায়েত এবং অবস্থান করা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই আফরোজ এবং আফরোজের সহযোগীরা কিন্তু সেখানে গুন্ডামি তারা করেছে এবং সেখানে আমাদেরকে যেমন নিগ্রহ করা হয়েছে, আমার সহকর্মী, আমার ক্যামেরা পার্সন সঞ্জয় মণ্ডল, তাকে নিগ্রহ করা হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এমনকি আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরায় জল ঢেলে দেওয়া হয়, এমনটা কিন্তু আফরোজের যে ভিডিও ফুটেজ সামনে এসছে, সেই ভিডিও ফুটেজ থেকে পুরো ঘটনাটি সামনে এসছে। এবং জানিয়ে রাখবো, আফরোজের খোঁজে সকাল থেকে বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করা শুরু করা হয় পুলিশের তরফে এবং অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আফরোজ ইতিমধ্যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরেও আরো 9 জনকে আইডেন্টিফাই করে তাদেরকে ডিটেইন করে বা তাদেরকে আটক করে লালবাজার এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। এবং আজকে মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দেওয়ার সময় জানিয়েছিলেন 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, যারা সাংবাদিক নিগ্রহের ঘটনায় যারা যুক্ত, যারা পুলিশ নিগ্রহের ঘটনায় যারা যুক্ত, যারা পুলিশের কাছে বাধা দিয়েছে, যারা পুলিশকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছে, পুলিশকে লক্ষ্য করে লাঠি ছুঁড়েছে, পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছুঁড়েছে, এমনকি মহিলা সাংবাদিক থেকে শুরু করে চিত্র সাংবাদিক প্রত্যেককে এরা নিগ্রহ করছে, কার্যত গুন্ডামি করছে, এমনটা কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ। সঙ্গে থাকো আমি। মোহাম্মদ আফরোজ, একটা ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই হলো মোহাম্মদ আফরোজ। মোহাম্মদ আফরোজ কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে মোহাম্মদ আফরোজ, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোহাম্মদ আফরোজ অন্ডাল থেকে গ্রেপ্তার, রাজাবাগানের বাসিন্দা। গতকাল গুন্ডামি, আজই গ্রেপ্তার। অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে এই মোহাম্মদ আফরোজকে। তৃণমূল ঘনিষ্ঠ মোহাম্মদ আফরোজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এই আফরোজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে এই আফরোজের নাম করেছিলেন। শুনবো মুখ্যমন্ত্রীর মন্তব্য। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও
নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 3 পুরুষ মনে রাখবে এমন অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছিলেন। গতকাল গুন্ডামি এই আফরোজের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। নিশ্চিতভাবে এটা বলা যায় মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই কলকাতা পুলিশের অন্দরে যে তৎপরতা তাই হয়তো স্পষ্ট। 5 জনের নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে প্রথম যার নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী মোহাম্মদ আফরোজ, 24 ঘন্টাতেই গ্রেফতার। অমিত, একেবারে দেখো, প্রথম নামটি আজকে যখন মুখ্যমন্ত্রী গতকালের সাংবাদিক বিদ্রোহ এবং গতকালের যে অশান্তির ঘটনা, যে গন্ডগোলের ঘটনা, যে গুন্ডাগিরি, সেখানে প্রথম নামটি তিনি অফরোজ নিয়েছেন আজকে সকালে। এবং আমরা দেখলাম যে সন্ধ্যের মধ্যে অফরোজ কিন্তু গ্রেপ্তার হয়ে গেল এবং অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী একদম চিহ্নিত করে দিচ্ছেন যে কারা কারা এই গুন্ডাগিরি তারা করেছেন, কারা কারা সাংবাদিক বিদ্রোহ করেছেন। এরকম 5টি নাম তিনি স্পষ্ট করেছিলেন আজকে বিবৃতি দেওয়ার সময় বিধানসভায়। এবং এছাড়া 70 জনকে আইডেন্টিফাই করা গিয়েছে এমনটা তিনি জানান এবং এই ঘোষণা তিনি করেন। এবং তারপরে দেখে আমরা কলকাতা পুলিশের তৎপরতা, কলকাতা পুলিশের তরফে এই অফরোজ সহ আরো বাকিদের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল পুলিশের তরফে। এবং অন্ডাল থেকে অফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকে পালানোর পরিকল্পনা করেন, অন্ডাল হয়ে এইখানে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। এই আফরোজের গতিবিধি পুলিশ তার লোকেশন ট্র্যাক করলো কিভাবে, এখানে একটু বোঝার চেষ্টা করবো আমি। দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আফরোজের খোঁজে তারা তার যে পোর্ট এরিয়ায় তার যে বাড়ি বা তার যে এলাকা, সেই এলাকাতেও কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গাতে নাদিয়াল এবং রাজাবাগান এই এলাকাতেও কিন্তু পুলিশের তরফে সেখানে অভিযান চালানো হয়েছিল। অন্ডাল থেকে গ্রেফতার করা হলো অমিত, সেক্ষেত্রে রাজ্য ছেড়ে পালানোর চক্রান্ত করছিল কি আফরোজ? একেবারে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, রাজ্য থেকে পালানোর একটা পরিকল্পনা করছিল আফরোজ। এবং এখনো পর্যন্ত আফরোজ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের ফোন কলের উপর নজর রাখা এবং টাওয়ার লোকেশনের উপর নজর রাখা এবং কল ডিটেলস সিডিআর উপর কিন্তু নজর রাখা, সেই সমস্ত সূত্র ধরে টেকনোলজি ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার করে আফরোজের সন্ধান পাওয়া যায় এবং অন্ডাল থেকে তাকে পিক করা হয় এবং অন্ডাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওকে, বেশ, নজর রাখো। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা, আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট।
জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা আর+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে, মোট 6 না 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতেই আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছককষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায়। এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে, এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা। বামেদের কর্মসূচিতে সাংবাদিকদের মারধর, হেনস্থা, নিগ্রহ। বামেরা কি বলছেন? বামেদের নানা মুনির নানা মত। এক বাম নেতার সঙ্গে আর একজনের বক্তব্য অনেক চেষ্টা করেও খাপ খাওয়ানো যাচ্ছে না। শুক্রবার বিকেল নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা বাম ছাত্র সংগঠনের কর্মসূচিতে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা। লাঠির বাড়ি, জলের বোতল, ইট পাটকেল ছোড়াছুড়ি। সাংবাদিক নিগ্রহে নিন্দার ঝড়।
বামেদের কর্মসূচিতে বামেরাই ঘেটে খ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুজা সেন রায়ের বক্তব্যের অর্থ কি? তিনি কি সংবাদ মাধ্যমকেই দোষারোপ করে নিগ্রহকে যথার্থ বলতে চাইছেন নাকি? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বামেদের ভিড়ে ছদ্মবেশীরা ঢুকে ইট পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে। এই ঘটনাগুলো বামপন্থী ছাত্র যুবরা করে না। ছাত্র যুবরা একটা জমায়েত দেখেছেন, সেই জমায়েতে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই আন্দোলনটাকে নষ্ট করতে চান তারা ঢুকে পড়েছেন জনসমুদ্রে। মধুজা ও বিকাশ রঞ্জনের বক্তব্যের তাল ও লয় তো মিলল না। বিকাশ রঞ্জন অবশ্য জানিয়ে দিয়েছেন, মধুজার পোস্টের দায়িত্ব তার নয়। ওই কথার মধ্যে দেখবে নিন্দার ভাব আছে, বলছি এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটাও ভাবতে হবে। আর তিনি মধুজা যদি কথা বলেও থাকেন সেটাই তো চূড়ান্ত নয়, এটা জাস্টিফাই তিনি করেননি। তিনি বরং নিন্দা করছেন, বলছি যে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন। আমি মধুজার বক্তব্যকে সমর্থন করছি। মধুজার পোস্ট এরকম মধুজার নামে এই পোস্ট আছে, সেটার কোনো যৌক্তিকতা আছে কি? আমি দেখে নিয়ে আপনি বলছেন যখন আমি দেখবো নিশ্চয়ই মধুজার সঙ্গে কথা বলবো, যদি মনে হয় বেঠিক হয়েছে নিশ্চয়ই মধুজাকে সঙ্গে আমরা বলতে পারবো। এই নিগ্রহ উচিত নয়। অ্যাট দ্য সেম টাইম আমার বক্তব্যের দ্বিতীয় পার্টটা হলো যে কেন মানুষ খেপে যাচ্ছে মিডিয়ার উপর, সেটা মিডিয়ারও আত্মসমীক্ষা করা, আত্মনিরীক্ষণ করা প্রয়োজন। আবার বিকাশ রঞ্জনের বক্তব্য তার নিজস্ব বলেছেন সুজন চক্রবর্তী। বিকাশবাবু পোস্ট করেছেন আপনারা বলছেন, তাতে তিনি কার পক্ষে বলবেন কার বিরুদ্ধে বলবেন নিশ্চয়ই তিনি যথেষ্ট ভালো বোঝেন। ইতিমধ্যে আবার শ্রমিক লাহিড়ীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে সাংবাদিক নিগ্রহের সময় সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী হাসতে হাসতে ভিড় থেকে বেরোচ্ছেন, অথচ তাণ্ডব থামাচ্ছেন না। পেছনে সাংবাদিকরা মার খাচ্ছে। শ্রমিক লাহিড়ীর একটা ভাইরাল ভিডিও এসছে যে উনি হেসে সামনে বেরিয়ে আসছেন, এটার কোথায় যৌক্তিকতা? শ্রমিক লাহিড়ী নিশ্চিত করতে পারবে যে এজেন্ট প্রভোকেটর যারা, তারা অন্তত এই মিছিলের সঙ্গে থাকা লোকেরা নয়, শ্রমিকও নয় বলেই আমি বিশ্বাস করি। কোথাও একটা কাকতালীয় ভাবে কিছুকে মিলিয়ে দেবার কোনো প্রচেষ্টা হওয়াটা সমীচীন বলে যেন আমার মনে হচ্ছে না। হামলার নিন্দা করছি, এজেন্ট প্রভোকেটর তাদেরকে চিহ্নিত যদি কেউ করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং সেটা চিহ্নিত করাটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে মিছিলকে বদনাম করার জন্য একটা প্রচেষ্টা। শ্রমিক লাহিড়ী পশ্চিমবাংলায় কোথাও কোনো সাংবাদিককে বা কেউ কাউকে মারামারি করছে, আপনি দেখাতে পেরেছেন, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উদ্বোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। সাংবাদিক নিগ্রহ নিয়ে যখন বামেদের মধ্যে তাল মিলের চূড়ান্ত অভাব, তখনই বিধানসভায় বিজেপির প্রতিবাদে তাল মেলালেন একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তাকে কালো ব্যাজ পরানো হলে তা তিনি পরে নেন। দেখিনি ভিডিওটা। যদি এই ধরনের ঘটনা হয় বা যদি এই ধরনের যা বলছেন আপনি সেটা হলে সেটা কখনোই অনবৃপেত, এটা হওয়া উচিত না, এটাকে সমর্থন করা যায় না। যে ঘটনা গতকালকে ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, আমরা নিন্দা জানাচ্ছি। বামেদের বেতাল দেখে ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফা বলছেন, এই কারণেই তিনি বাম সঙ্গ ত্যাগ করেছেন। আমাদের সঙ্গে মতে মেলেনি বলিতে বেরিয়েছি। কালকে যখন একটি টিভি 9-এর সাংবাদিককে মারছে, শ্রমিক লাহিড়ী হাসছেন, তার যদি এই রকম ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ হয়, একটা কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষ সিপিএম এসএফআই এর সমর্থন আছে। নিউজ 18 বাংলা। ধর্মতলায় আন্দোলনের নামে পুলিশ সাংবাদিকদের উপর হামলা। যারা দেশভাগের চক্রান্ত করে তাদের মুখ প্রকাশ্যে আসছে। বিচ্ছিন্নতাবাদীদের রিয়াত নয়, হুঁশিয়ারি দিলীপ ঘোষ। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে। ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে
মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। সব দুর্নীতির এবার হিসেব, আমফান করোনা ত্রাণে দুর্নীতি, আর এই দুর্নীতির এবার হিসেব। ক্যাগ রিপোর্ট আজই বিধানসভায়, ক্যাগ রিপোর্ট রাজ্যে। দোষী হলে কাউকে ছাড়া হবে না, আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রেয়াত নয় বলে হুঁশিয়ারি তার। আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত, এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব। 2020-তে ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিপর্যয় মোকাবিলা অর্থ সাহায্য, ত্রাণের টাকা 9/6 অভিযোগ ওঠে। করোনাকালেও দফায় দফায় দুর্নীতির অভিযোগ ওঠে। গত জামানায় বছরের পর বছর ক্যাগ রিপোর্ট প্রকাশ হয়নি। ক্যাগ দিলে আলোচনা বাধ্যতামূলক হওয়ায় অনীহার অভিযোগ। জামানা বদলের পর এবার ক্যাগ রিপোর্ট দিয়ে বিধানসভায় আলোচনা। আমফান করোনা দুর্নীতিতে এফআইআর এর সিদ্ধান্ত সরকারের। রাজ্যপালের কাছে এফআইআর এর সুপারিশ করা হবে। দুর্নীতি প্রমাণ করুন, আগেই চ্যালেঞ্জ মমতা। এখন আবার দেখছি কোভিড নিয়ে তদন্ত করবে, করুন, আমি চাই নরেন্দ্র মোদী আগে ফাঁসবে, আমরা নই। আমরা তখন চিফ মিনিস্টার ছিলাম, ভিডিও কনফারেন্স করে একটা কোম্পানির নাম ব্র্যাকেট করে গোল করে এখান থেকে এই কোম্পানি থেকে কোভিডের ইনজেকশন নিতে হবে, এটা যিনি বলেছিলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি।